যারা বিভিন্ন আমাদের ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন আবাসনে থাকে, আবাসনে পর্যন্ত এই প্রো লিগ বা আইপিএল নামক সেই সিস্টেমটাকে নিয়ে আসা হচ্ছে, শখের বিডিং হচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? গোটা সমাজটাকে নিলামের মধ্যে ঠেলে দিচ্ছে। কোথাও টাকা পয়সারে হচ্ছে, কোথাও ফর্মালি মানে এই ইনফর্মালি, মানে ধরো আবাসনের মধ্যে আমাদের খুব ভাই ভাই সম্পর্ক, ফ্রেন্ডশিপ আছে বা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, সেখানে টাকা পয়সা হয়তো হচ্ছে না, কিন্তু সেখানে একটা প্রতীকী টাকা পয়সা হচ্ছে। অর্থাৎ সিস্টেম ইজ অ্যালাইভ, সিস্টেম অফ বিডিং, সিস্টেম অফ নিলাম, সিস্টেম অফ অকশন অ্যালাইভ। বর্তমানে আইপিএল নিয়ে কিন্তু মাতামাতির শেষ নেই। অর্থাৎ একটা বিষয়, যে ক্রিকেটের বিষয়টাকে আমরা সেলিব্রেট করি, বিরাট কোহলি থেকে শুরু করে অনেক ক্রিকেট তারকা, তাদের নিয়ে আমরা যেরকম সেলিব্রেট করি, ঠিক তার উল্টো পিঠে কিন্তু বিতর্ক উঠে আসে। এখন যে বিতর্ক উঠে আসছে যে আরসিবি যে জিতলো, বিরাট কোহলিরা যে জিতলো, এটা নাকি পুরোটাই স্ক্রিপ্টেড, এরকম একটা কথা উঠে আসছে সোশ্যাল মিডিয়াতে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক আবির চট্টোপাধ্যায় স্যার। এই যে আইপিএলকে তো আমরা সবসময় বলে থাকি যে কানাঘুষো শুনে থাকি যে টাকার খেলা হচ্ছে, তা এই যে স্ক্রিপ্টেড বলা হচ্ছে জেতাটাকে, কি বলবেন এই বিষয়ে? দেখো, ব্যাপারটা গতকাল থেকে লক্ষ্য করছি, গত বছরেও লক্ষ্য করেছি, বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন কনটেক্সটে প্রসঙ্গে লক্ষ্য করা গেছে। গতকাল থেকে যেন মনে হচ্ছে বারবার করে প্রচুর লোক এই বিষয়ে মানে তার হয় সন্দেহ, না হলে একটা ধারণা, সেই ধারণার হয়তো খুব বেশ তারা খুঁজে পাচ্ছেন না বা এরকম কিছু, কিন্তু তবু কেন জানি না তারা মনে করছেন। এই মনে করাটা খুব ইম্পর্ট্যান্ট। এখন প্রশ্নটা হচ্ছে, প্রথমেই একটা কথা বলি, আমরা কিন্তু মানে এই কথাটা বলতে গিয়ে যেটা বলবো না সেটা হচ্ছে, দেখো গতকাল কি ঘটেছে, কি গত পরশু কি ঘটেছে, সেটা গটাপ ছিল কি না ছিল সেটা আলাদা কথা, সেটা নিয়ে আমরা ঢুকবো না। কিন্তু যেটা নিয়ে আমরা ঢুকতে পারি, দেখবে একটা কথা বারবার বলা হচ্ছে, এই যে তুমিও যেটা বললে স্ক্রিপ্টেড, স্ক্রিপ্টেড আর গটাপ তো এক জিনিস নয়। ফলে তো আমরা ওই গটাপ ওই প্রসঙ্গগুলো আনবো না, কারণ ওটার মধ্যে অন্য বিতর্ক আছে। কিন্তু এখানে এই যে স্ক্রিপ্টেড স্ক্রিপ্টেড বারবার বলছে, অর্থাৎ যেন গোটাটা একটা নাট্যরূপ। এই নাট্যরূপ হচ্ছে আইপিএল। তাহলে কার নাট্যরূপ তারা মনে করছেন, বা আমাদের মধ্যেও হয়তো কেউ কেউ মনে করছেন ক্রিকেটের নাট্যরূপ। এখন প্রশ্নটা হচ্ছে, এখানে একটা বড় মানে জিজ্ঞাসার চিহ্ন রয়ে যায়। সেটা হচ্ছে, ধরো প্রত্যেকটা দেশের মতো আমাদের দেশেও আইসিসির নিয়ম অনুযায়ী, অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী আমাদের ঘরোয়া ক্রিকেট আছে, ডোমেস্টিক ক্রিকেট যেটাকে আমরা বলি। ডোমেস্টিক ক্রিকেটের মধ্যে একটা হচ্ছে স্টেট ওয়াইজ পার্টিসিপেশন হয়, অর্থাৎ রাজ্য মানে অঙ্গরাজ্যগুলো পার্টিসিপেট করে। তারপরে জোন হিসেবে পার্টিসিপেট করে, ওয়েস্ট জোন, ইস্ট জোন, নর্থ জোন, যেটাকে আমরা দলীপ ট্রফি বলি। আর রাজ্যভিত্তিক যেটা, সেটাকে রঞ্জি ট্রফি বলি। তো রঞ্জি ট্রফি আছে, দলীপ ট্রফি আছে, তার নিচে ক্রিকেট লিগস আছে, তারপর ন্যাশনাল টিম। এই সব ধাপ পেরিয়ে অর্থাৎ ব্যবস্থাটা কিন্তু অত্যন্ত। এইরকম একটা অবস্থায় আইপিএল নামক টুর্নামেন্টের জন্ম হলো কেন? এবার প্রশ্নটা জন্ম হলো মানে কেউ একটা ভেবেছেন বলেই জন্ম হয়েছে, আমি সেটা নিয়ে বিচার, আমরা তাত্ত্বিক দিকটা দেখব, অর্থাৎ বা আমরা এর সমাজতাত্ত্বিক বা সোশ্যোলজিক্যাল দিকটাতে আমরা বেশি ইন্টারেস্টেড। তোমার মনে থাকবে, শুধু ক্রিকেটে না, এই সরি, আজকে শুধু ক্রিকেটে না, ফুটবলে আই লিগ আমাদের একটি ছিল। এখন দেখবে আই লিগ বলে আর কিছু নেই। প্রথম ছিল হচ্ছে সর্বভারতীয় লিগ, যেটা আমাদের ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন করত। তারপরে সেটার নাম হলো আই লিগ। এই 2001 এরকম সময় থেকে বা তার একটু আগে থেকে আই লিগ নাম হলো। এখন আই লিগ উঠে গেল, এসে গেল প্যারালাল একটা টুর্নামেন্ট চলছিল আইএসএল, ওইটা চলে এলো আইএফএল। আমাদের ওই যেটা প্রথমে একটা ব্যবসায়িক সংস্থা, একটা বড় কোম্পানি যেটা আরম্ভ করেছিল, সেটাই এখন কিন্তু মূল স্তরের ফুটবল প্রতিযোগিতা হয়েছে। আবার ক্রিকেটের দিকটা দেখো, ক্রিকেটের দিকে এতগুলো ঘরোয়া টুর্নামেন্ট, কিন্তু তারপরেও আইপিএলের প্রয়োজনীয়তা হলো। তার আগে
কপিল দেব একটা টুর্নামেন্ট হঠাৎ করে আরম্ভ করেছিলেন, সেটা হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট লিগ, আইসিএল। সেটাকে কিন্তু খুব খুব আমি বলবো খুব কঠিনভাবে বা কঠোরভাবে বিসিসিআই কিন্তু সেটাকে সাপ্রেস করে দেয়। এমনকি কপিল দেবের বিরুদ্ধে, মানে কপিল দেবকে অন্যান্য বিভিন্ন কমিটিতেও তখন নেওয়া হয়নি, এরম শুনেছিলাম, আমরা সবই শুনছি, কিন্তু এই ঘটনাগুলো মিডিয়াতে এসেছিল। তারপরেই দেখা গেল আইপিএল। এখন মূল প্রশ্নটা হচ্ছে আইপিএল তাহলে কেন এলো? বোর্ডের এতগুলো টুর্নামেন্ট রয়েছে, সেই টুর্নামেন্টে লোক হতো কি না হতো বা লোক হয় না এরকম একটা আমরা প্রায় কথা, হঠাৎ আইপিএলে হই হই করে লোক চলে এলো। আমার প্রথম প্রশ্ন থাকবে যে আইপিএল কীরম ধরনের টুর্নামেন্ট? এটা কি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট? এটা কি ন্যাশনাল টুর্নামেন্ট? এটা কি রিজিওনাল টুর্নামেন্ট? যদি তাই হয়, দেখবে যে প্রত্যেকটা ক্রিকেটারের একটা আইসিসি রেকর্ডস আছে আর একটা আইপিএল রেকর্ড আছে। তার মানে আইপিএল রেকর্ডটাকে আইসিসির রেকর্ডের মধ্যে আনা যাচ্ছে না। তার আইপিএল কেরিয়ার আলাদা। তার মানে এই গোটা ব্যাপারটা একটা অন্যভাবে অ্যারেঞ্জমেন্ট তৈরি হয়েছে। এই অ্যারেঞ্জমেন্টটাই হচ্ছে মূল কথা। কারণ এতদিন পর্যন্ত তোমাকে এটা বুঝতে গেলে প্রথম যেতে হবে এর সিলেকশানে। এতদিন পর্যন্ত সিলেকশান কি, ঘরোয়া ক্রিকেট একজন ভালো খেলবে, সে তারপরে আরও উঁচু অবস্থায় যাবে, অর্থাৎ ঘরোয়া ক্রিকেট থেকে, ঘরোয়া ক্রিকেটের মধ্যে আঞ্চলিক ক্রিকেট থেকে সে রাজ্য স্তরে যাবে, রাজ্য স্তর থেকে জোন স্তরে, জোন স্তরের থেকে ন্যাশনাল স্তরে, এই 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 ধারণা আছে আমাদের। হঠাৎ করে দেখা গেল যে এতগুলো স্তরের আর দরকার পড়ছে না, দরকার পড়ছে বিডিংয়ের। নিলাম চালু হলো একেবারে। আমরা দেখলাম সেটা সূর্যা বংশের সময় যেটা হলো একদম শেষ। প্রত্যেকটা আইপিএলের আগে দেখবে আইপিএলে বিডিং হয়, অর্থাৎ একটা অফিসিয়াল, আমি একদম আনঅফিসিয়ালের কথা বলছি, অফিসিয়াল একটা বিডিং হয়, যেটা আইপিএল কর্তৃপক্ষ যেটা অ্যারেঞ্জ করে। প্রশ্নটা এইখানে, হঠাৎ একটা দেশে যেখানে এমনি সিলেকশন একটা হচ্ছে, পাশাপাশি একটা প্যারালাল সিলেকশনের দরকার পড়লো কেন? যদি বিসিসিআই হ্যান্ডেল করে, তাহলে প্যারালাল সিলেকশনের দরকার পড়লো কেন? তার মানে প্যারালাল সিলেকশনের দরকার পড়ছে কারণ এই বিডিংয়ের ক্ষেত্রে কর্পোরেট ইনভলভমেন্টটা বাড়ছে। কর্পোরেট ইনভলভমেন্ট, এবার কর্পোরেট ইনভলভমেন্ট মানে তাহলে কি বিসিসিআইয়ের অন্য ক্রিকেটে কর্পোরেট ইনভলভমেন্ট নেই? আছে, দিব্য আছে। এই যে আমাদের ন্যাশনাল টিমকে স্পন্সর করে না, ন্যাশনাল টিমকে তো স্পন্সর করে বিভিন্ন কোম্পানি আছে, স্পন্সর করে, এখনও কেউ কেউ করছে, কেউ করছে, এর আগে সাহারা করতো, এরকম বিভিন্ন, আমি আর নাম করতে চাই না কোম্পানিগুলোর। কিন্তু হয়তো এতেও কেউ সন্তুষ্ট হলো না, মানে আরও চাই। এবার সরাসরি সেই সব কোম্পানিগুলো বা কর্পোরেটরা, তাদের প্রত্যেকের একটা ফ্রন্টাল অর্গানাইজেশন তৈরি হয়ে গেল। সেই ফ্রন্টাল অর্গানাইজেশনে সেলিব্রিটিরা এলেন, বিশেষ করে ফিল্ম সেলিব্রিটিরা, বম্বে সেলিব্রিটি বা অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রির সেলিব্রিটিরা সামনে দাঁড়িয়ে গেলেন, অ্যাজ ইফ তারা বিড করছেন। আবার তারা কেউ কেউ মালিকও হলেন, এটা সবাই জানে, এটা আমার বলার দরকার পড়বে না। মুশকিলটা হচ্ছে এই বিডিংয়ের ফলে কি হলো, টপ মোস্ট প্লেয়ার বা জুনিয়র মোস্ট প্লেয়ার, তাদের আর আলাদা কোনো র্যাঙ্ক বা কোনো স্ট্যাচারের দরকার পড়লো না, সবাই হই হই করে গিয়ে ঢুকে পড়ল, বিড প্রাইস দিল। এটা কে দেয়? যিনি প্লেয়ার তিনি মনে করলেন বা তার এজেন্টরা মনে করলো যে আমার এই প্রাইসটা হওয়া উচিত। ভাবো, আমরা কিন্তু হঠাৎ করে রেমুনারেশন বা অনারারিয়াম থেকে আমরা প্রাইসে চলে গেলাম। প্রাইস তৈরি হলো। এবার প্রশ্নটা, প্রাইস যেই একটা কমোডিটির তৈরি, একটা একজনের তৈরি হয় বা কোনো একটা জিনিসের তৈরি হয়, সে সঙ্গে সঙ্গে কিন্তু কমোডিটি হয়ে যায়, প্রোডাক্টটা থাকে না, কমোডিটি হয়ে যায়। এই কমোডিটি অর্থাৎ পণ্য যেই হয়ে গেল, সেই পণ্য কিন্তু তাহলে বিডিংয়ে এলো। এবার আমি একজন পার্টিসিপ্যান্ট টিম নিয়েছি, তুমি একটা ফ্র্যাঞ্চাইজি, তুমি একটা ফ্র্যাঞ্চাইজি, তুমি একটা ফ্র্যাঞ্চাইজি। তুমি বললে আমি এই বিড দেবো না, আমি এর নিচে দেবো।
বা আমি এর চেয়ে বা আরও অনেকে ডিমান্ড করতে 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 যেটা হলো একটা বিশাল জায়গায় চলে এলো, হয়ে গেল। কেউ বিশাল জায়গায় এলো, কেউ কম পেলো, কেউ পেলোই না, অর্থাৎ বিক্রি হলো না। তুমি দেখবে কিছুদিন আগে পর্যন্ত এটা দেখা যেত বিভিন্ন গুগলের থাম্বনেলে, তুমি যদি সার্চ দাও তাতে দেখা যায় যে বিভিন্ন প্লেয়ার, যেমন ধরো বেন স্টোকস, গত বছর না তার আগের বছর যিনি হাইয়েস্ট পেড ছিলেন, পেড নয় সরি, হাইয়েস্ট সোল্ড, মানে তো হাইয়েস্ট অ্যামাউন্টে যিনি বিকৃত ছিলেন, তো তাকে লেখা আছে তার নামে, তার একটা ছবি, সেই ছবিটার পাশে একটা ছোট্ট করে একটা ইয়েতে ওই সুপার ইম্পোজ করা লেখা আছে সোল্ড। পাকিস্তানের একজন বোলার, ওর নাম হচ্ছে উমর গুল প্রবাবলি, সে বিক্রি হয়নি কোনো এক বছর 4-5, তার জায়গায় লেখা আছে আনসোল্ড। এবার ভেবে দেখো, খেলার আগে সে কেনা হলো অথবা বিক্রি হয়ে গেল, প্রোডাক্ট ছিল, প্রোডাক্ট থেকে কমোডিটি সোল্ড হলো এই দামে। এবার তুমি বলো যে এবার সেই আইডেন্টিটিটা যখন মাঠে নামছে, সে কি হিসেবে মাঠে নামছে? প্রোডাক্ট তো আগে ছিল, যে আমার এই হচ্ছে আমার বায়োডেটা, এইটা আমার প্রোডাক্ট, আমি এই ধরনের প্রোডাক্ট, আমি প্লেস করলাম আমার কথাটা, তুমি আমার সিনপসিসটা নিলে, দেখলে এই আমার রেকর্ড আছে, বা আমার গত 3-4টে পারফরমেন্স তুমি হোমওয়ার্ক করে নিলে, তুমি হোমওয়ার্ক করে বললে আচ্ছা একে আমি এই দাম দেব। বিকৃত সেই প্লেয়ারটা তখনই হয়ে গেছে। বিখ্যাত জার্নালিস্ট, ম্যাগসেসে অ্যাওয়ার্ড উইনার পি সাইনাথ একটা কথা বলেছিলেন, বলছেন এই জাতীয় টুর্নামেন্টে, এই জাতীয় আনঅফিসিয়াল বা এই ধরনের টুর্নামেন্টে, সেমি অফিসিয়াল তুমি যা বলো, টুর্নামেন্টে এদের পারফরমেন্স করবার কোনো দায় থাকে না, রেসপন্সিবিলিটি, আমরা প্রত্যেকটা কথা বলবো খুব সতর্ক হয়ে, দায় থাকে না। কেন থাকে না? কারণ তার লেনদেন তো কয়েক বছরের জন্য হয়েই গেছে, বড়জোর সেই কোম্পানি পারফরমেন্স যদি ভালো না হয় ছেড়ে দেবে, তাকে যে কোনো সময় তাকে ছেড়ে দিতে পারে, অর্থাৎ তার যে টার্মস অ্যান্ড আছে, কন্ডিশনস আছে সেখানে। মুশকিলটা হলো সেগুলো তো আর আমরা জানতে পারছি না। যেমন একবার ক্রিস গেল আইপিএল খেলতে এলেন, উনি আইপিএল, তারপরে ওনাকে ন্যাশনাল টুর্নামেন্টে নিয়ে, মানে ন্যাশনাল টিমে উনি সিলেক্টেড, স্বাভাবিক উনি সিলেক্টেড হবেনি, কিন্তু সেইটা নিয়ে একটা প্রবল টানাপোড়েন তৈরি হলো, যে ক্রিস গেল ওখানে যাবেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সাথে। এটা গেল হচ্ছে, তার মানে অলরেডি যে কমোডিটি সোল্ড, সেই কমোডিটির কাছ থেকে তুমি, মানে কমোডিটির মানে তার যে কি স্টেটাস এটা আমরা জানি না। যেমন ধরো বাজার থেকে যখন তুমি কোনো শ্যাম্পু কেনো, যতক্ষণ ওটা ডিসপ্লেড হচ্ছে ততক্ষণ ওটা শ্যাম্পু, তারপরে ওটা তুমি কিনে ফেললে, তুমি বলো তো এবার সেটা কি? প্রোডাক্ট ছিল, কেউ তৈরি করেছে, তারপরে কমোডিটি হয়েছে, ডিসপ্লেড হয়েছে, প্রাইস ট্যাগড হয়েছে, সেই প্রাইসে তুমি কিনলে। অনেক সময় আমরা খুচরো মার্কেটে দেখবে দরও করি, তো কেনার পর কিন্তু ওটা তোমার জিনিস হয়ে গেল, ওর আর কোনো বাজার স্টেটাস রইল না। ভ্যালু হয়তো থাকতে পারে, রিসেল ভ্যালু থাকতেই পারে, কিন্তু স্টেটাস রইল না। তুমি এবার যে প্লেয়ার বলছো, এটা তো এক ধরনের অ্যাট্রিবিউশন, আমরা যেটা বলি আরোপিত। প্লেয়ার সে প্রথমে ছিল, তারপরে তার বিডিং হয়ে সে যা দাম পেয়েছে, সেই দাম পাওয়ার পরে, যেমন একবার কেভিন পিটারসন, ইংল্যান্ডের ক্যাপ্টেন ছিলেন তখন, তিনি হাইয়েস্ট পেড, কিন্তু উনি খেলতেই পারলেন না সে বছর। এবার মনে করো গোটা পিরিয়ডের টাকা হয়তো তাকে দেবে না, কিন্তু ইনিশিয়াল ভ্যালু তো তাকে দিতেই হবে, কারণ সেটা তো বিডিংয়ের ভিত্তিতে উনি আর্ন করেছেন। এইখানেই প্রশ্নটা থেকে যাচ্ছে, তাহলে একটা হ্যাভক মানি একটা চ্যানেল তৈরি হচ্ছে, এই চ্যানেলটা কিন্তু ক্রিকেট না,
বা স্পোর্টস না, স্পোর্টিং ইভেন্ট না, এটা অন্য জিনিস। এবং এতদিন ধরে অন্যান্য ঘরোয়া প্রতিযোগিতায় যেখানে লোকই হতো না, সেখানে হঠাৎ এন্টারটেনমেন্ট ভ্যালু বাড়িয়ে দেওয়া হলো। মুশকিলটা হচ্ছে এই যে এন্টারটেনমেন্ট, আমি অনেকের মুখে শুনি এন্টারটেনমেন্ট ভ্যালু বাড়িয়ে, এটা জোর করে বাড়ানো যায় না, তার জন্য কন্ডিশন তৈরি করতে হয়, আর এইগুলো হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশনে হঠাৎ দেখা গেল, তুমি খেয়াল করে দেখবে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি তার রিজিয়নে একটা করে স্টেডিয়াম নিচ্ছেন। আমি এই কথাটা কিন্তু কোট আনকোট বললাম, নিচ্ছেন। স্টেডিয়ামটা তো ছিলই, সেই সেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ কর্ণাটক বা ক্রিকেট অ্যাসোসিয়েশন, তাদের স্টেডিয়াম, তারা সেটাকে দেখভাল করেন এবং সেখানে টুর্নামেন্ট হয়, বিভিন্ন অফিসিয়াল টুর্নামেন্ট যেগুলো। এখন দেখা গেল কিছুদিনের জন্য যতক্ষণ আইপিএল চলছে, সেই ফ্র্যাঞ্চাইজি সেই স্টেডিয়ামটাকে ওন করছে, মানে স্টেডিয়ামটা কোনোভাবে ভাড়া নিচ্ছে নাকি ভগবান জানে কি কি হচ্ছে, সেটা বলা খুব মুশকিল। সেই ফ্র্যাঞ্চাইজি স্টেডিয়ামটাকে নিচ্ছেন, গোটা স্টেডিয়ামের লুকটা বদলে ফেলা হচ্ছে। সেই ফ্র্যাঞ্চাইজির যাবতীয় প্রিন্টেড এবং অডিও ভিজুয়াল এবং ওটাকে কি বলবো, ইলেকট্রনিক যে সমস্ত, হাইপার ইলেকট্রনিক যে সমস্ত ডিসপ্লেগুলো আছে, সেই ডিসপ্লেগুলো দিয়ে দেওয়া হচ্ছে, এমনকি 3D ডিসপ্লেও দেওয়া হচ্ছে। একদমই স্যার। আরও একটা বিষয় স্যার, এই যে বিনিয়োগের কথাটা বলছিলাম আমরা এতক্ষণ ধরে, সেটা শুধুমাত্র ক্রিকেটের ক্ষেত্রেই হচ্ছে, অন্যান্য আমাদের দেশে অনেক স্পোর্টস রয়েছে সেক্ষেত্রে, বা আমরা বলতে পারি শুধুমাত্র মেন্স ক্রিকেটের ক্ষেত্রে কিন্তু হচ্ছে। ওমেন্স ক্রিকেট কিন্তু একেবারে আমরা সেইভাবে সেলিব্রেট করছি না যেভাবে মেন্স ক্রিকেট করছি। বাকি স্পোর্টসগুলো কেন এরকম অন্ধকারে তলিয়ে যাচ্ছে? খেয়াল করে দেখো, উইমেন্স ক্রিকেটে এরকম একটা চালু করার চেষ্টা হয়েছিল, খুব দারুণ কিছু হয়েছে বলে এখন মনে হচ্ছে না, আমি খুব একটা খবর পাই না। হকি লিগ চালু হয়েছে, দেখবে প্রত্যেকটা স্পোর্টিংয়ের ক্ষেত্রে একটা করে প্রো ইভেন্ট লাগিয়ে দেওয়া হচ্ছে, প্রো কাবাডি, প্রো হকি, প্রো অমুক দিয়ে সেম ফরম্যাটটাকে করা হচ্ছে। এতে কি হচ্ছে? এতে যেটা হচ্ছে, ইনিশিয়ালি আমরা যেটাকে পলিটিক্যাল ইকোনমির ভাষায় বলি, কনজামশন ফ্যাক্টরটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ তোমাকে এমন একটা অ্যাম্বিয়েন্স তৈরি করে দেওয়া হচ্ছে যাতে কনজামশনটা বেড়ে যায়, অর্থাৎ তুমি কনজামশন বাড়িয়ে ফেলো। কীরকম কনজামশন? শুধুই কনজামশন মানে শুধুই যা আমরা কিনি তা নয়, আমরা যা ভোগ করি। অর্থাৎ আমি এখন একটা খুব সুদৃশ্য জ্যাকেট পরবো, আমি এখন একটা অমুক জায়গায় দেখবে এখন বিভিন্ন জায়গায় সেলফি জোন হয়, সেলফি জোন, তারপরে স্টেডিয়ামগুলোতে বিভিন্ন সেলফি জোন বা গোটা স্টেডিয়ামটাই প্রায় সেলফি জোন তৈরি করে ফেলা হয় যাতে প্রচুর ফটো তোলা হয়। এও এক ধরনের কনজামশন, কারণ এই কনজামশনটাকে বাড়িয়ে তোলা হচ্ছে। কনজামশনটা বাড়িয়ে তোলার ক্ষেত্রে ক্রিকেটে ভীষণ সাকসেসফুল হয়ে গেল, কারণ লোকে ওই কনজামশনটা অতখানি লিফটেড একটা কনজামশন, লোকে ভাবলো কি না কি, মানে একটা প্রগল্ভতার একটা ভয়াবহ চেহারা তৈরি হলো। লোকে কিন্তু কমপ্লিটলি ভুলে গেল যে আমার দেশে একটা ডোমেস্টিক ক্রিকেট আছে, সেখানে কিন্তু হাজারে হাজারে প্লেয়ার আমার গ্রাম শহর থেকে তারা চান্সও পায় না। মাঝখান থেকে কি হলো, অনেক সময় দেখিয়ে দেওয়া হচ্ছে, ওই দেখুন আইপিএল থেকে তো এবারে ইন্ডিয়ান ক্রিকেটে চান্স পেয়েছে। কটা প্লেয়ার চান্স পেলো হে? কজনের মধ্যে তোমার কম্পিটিশনটা হয়েছে? আদৌ কম্পিটিশন হয়েছে কি না? তখন বলা হচ্ছে না, এ তো প্রতিযোগিতায় ওই বিডিং প্রতিযোগিতা তোলা হচ্ছে, সেই বিডিং প্রতিযোগিতাটাকে। বিডিং প্রতিযোগিতা নয়, ভেরি সরি, নিলাম কোনো দিন প্রতিযোগিতা হয় না। তাহলে ডেফিনেটলি, আর ট্যালেন্ট মানে হচ্ছে, আবার ট্যালেন্ট কোনটা? তুমি ধারাবাহিকভাবে করছো, কখনো হয়তো তোমার খারাপ পারফরমেন্স গেল, হতেই পারে, আবার তুমি পিক আপ করলে, তোমার অনুশীলন আর তোমার গোটা এই যে ব্রট আপ প্রসেস, এইটার ওপরে ডিপেন্ড করবে। কিন্তু এই গোটা ঘটনাটা তা হচ্ছে না। এবার কেসটা কি হলো, এবার অন্যান্য স্পোর্টিং ইভেন্টে, যেমন ধরো কাবাডি এখনও চলছে, প্রো কাবাডি, এমনি কাবাডির তুমি আমাকে জিজ্ঞেস করো, আমি কোনো ইনফরমেশন জানি না, তুমি হয়তো নিজেও বলতে পারবে না, তখন আমাদের অন্য কিছু ঘেটে বলতে হবে যে হ্যাঁ কী ইনফরমেশন আছে আমাদের, আদৌ আমাদের কী অ্যাচিভমেন্ট আছে, লোকে মনেই করতে পারবে না। হকি, প্রো হকিটা ভেবে দেখো বন্ধ হয়ে গেল, আমার বলার উদ্দেশ্যটা ছিল এইখানে। তার মানে কনজামশন পয়েন্টকে সেভাবে বাড়ানো গেল না। এবার কনজামশন পয়েন্ট তো আর গেম ভিত্তিক হচ্ছে না,
ক্রিকেটে অলরেডি তুমি ওইভাবে বাড়িয়ে রেখেছো, মানে ক্রিকেটে অলরেডি ওটা প্রথম হয়েছে, প্রথম ওটা স্যাচুরেট করে গেছে, স্বাভাবিকভাবে অন্য স্পোর্টিং ইভেন্টে হচ্ছে না, না কনজামশনটা অন্য স্পোর্টিং ইভেন্টেও লোকে সেই পরিমাণ, তুমি লোককে বললেই লোকে লাফালাফি করতে পারছে এমন সেই স্পেসটা জেনারেট করতে তুমি পারছো না। না একেবারে অর্গানাইজাররা ক্রিকেট যেভাবে সেলিব্রেট হচ্ছে বাকি স্পোর্টসগুলো সেভাবে সেলিব্রেট হচ্ছে না, হচ্ছেই না, যার ফলে তো হচ্ছে কি এমনি অফিসিয়াল যে স্পোর্টিং ইভেন্ট বা স্পোর্টিং সিস্টেমটা সেটার তো অবস্থা খারাপই হচ্ছে, প্লাস প্রোটাও বসে যাচ্ছে। প্রো নামক যে তুমি একটা নিলাম ভিত্তিক একটা আবার সেই একটা অন্য ইয়েতে, এবং মারাত্মক কী হয়েছে সেটা খেয়াল করে, যেটা সবচেয়ে ভয়ানক আমি বলবো সেটা হচ্ছে এই আইপিএল একটা, প্লাস বিভিন্ন এখন স্টেটেরও প্রো লিগ বেরিয়ে গেছে, যারা বিভিন্ন আমাদের ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন আবাসনে থাকে, আবাসনে পর্যন্ত এই প্রো লিগ বা আইপিএল নামক সেই সিস্টেমটাকে নিয়ে আসা হচ্ছে, শখের বিডিং হচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? গোটা সমাজটাকে নিলামের মধ্যে ঠেলে দিচ্ছে। কোথাও টাকা পয়সারে হচ্ছে, কোথাও ফর্মালি মানে এই ইনফর্মালি, মানে ধরো আবাসনের মধ্যে আমাদের খুব ভাই ভাই সম্পর্ক, ফ্রেন্ডশিপ আছে বা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, সেখানে টাকা পয়সা হয়তো হচ্ছে না, কিন্তু সেখানে একটা প্রতীকী টাকা পয়সা হচ্ছে। অর্থাৎ সিস্টেম ইজ অ্যালাইভ, সিস্টেম অফ বিডিং, সিস্টেম অফ নিলাম, সিস্টেম অফ অকশন অ্যালাইভ। আর তোমার কি দরকার? তার মানে টাকা পয়সা যেখানে লেনদেন হচ্ছে সেটা তো হচ্ছেই, প্লাস সিস্টেমটা, ওই যে এক্স ফ্যাক্টরটা, এক্স ভ্যালুটা, ওই এক্স ভ্যালুটা সর্বত্র আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে। ভয়াবহ দিক কিন্তু এটা, কিন্তু শুধু স্পোর্টিং ইভেন্ট না, মনে রেখো এবার স্পোর্টিং ইভেন্ট থেকে আস্তে আস্তে অন্যান্য ইভেন্টেও আমাদের লাইফস্টাইলের অন্যান্য ঘটনাবলীর মধ্যে এটা ভয়াবহভাবে প্রকাশ পেতে চলেছে বা প্রকাশ পাচ্ছে, অলরেডি প্রকাশ পাচ্ছে। যেমন ধরো গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ করছে কম বেশি, ভালো মন্দ, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, বিভিন্ন। তাছাড়াও প্রচুর যোজনা নেওয়া হয়, এটা আজ থেকে নেওয়া না, 40 বছর ধরে নেওয়া হয়। এই যোজনাগুলোর মধ্যে কোথাও সেই ধরনের অ্যানাউন্সমেন্ট থাকে যে এটা একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট। সেই স্পেশাল অ্যানাউন্সমেন্টে গিয়ে ওখানে ইনভেস্টমেন্ট হতে পারে। আগে ইনভেস্টমেন্ট তো হতো না, এখন ইনভেস্টমেন্ট হয়, এখন বিভিন্ন জায়গায়। অর্থাৎ আমাদের আমরা সাইন এবং সিম্বল আমরা কালেক্ট করতে শুরু করেছে, কর্পোরেট হাউসগুলো কিনতে শুরু করেছে। তারা এখন প্রোডাক্ট যত না সেল করে তার চেয়ে বেশি সেল করে হচ্ছে তাদের অ্যাড মেটেরিয়াল বা তাদের এই সাইন ভ্যালু, সিম্বলিক ভ্যালুগুলো, সিম্বলিক স্ট্রাকচারগুলো হিউজলি বেচছে। এবং সেটাতে দেখবে এই আইপিএল নামক যে জিনিসগুলো, এর ফলে হচ্ছে কি এই প্রবলভাবে এই আইপিএল সিম্বলস অ্যান্ড অ্যাপারেলস সেলিং এবং ডিসপ্লেইং বেড়ে গেছে। এই প্রত্যেকটা ডিসপ্লের পেছনে যেটাকে আমরা বলি সামচুয়াস ভ্যালু বা একটা থোক মূল্য, যে মূল্যটা কত থোক মূল্য কেউ জানে না, এই থোক মূল্য বা সামচুয়াস ভ্যালু জড়িত থাকে। তুমি ভেবে দেখো তো, এরপর খেলাটার আর কোনো জায়গা থাকে? আমরা যে এতক্ষণ আলোচনা করলাম এর মধ্যে খেলাটা কোথায়? এরপর তুমি স্টেডিয়ামের মাঝখানটায় দাঁড়িয়ে দেখছো, তাহলে দাঁড়িয়ে যে খেলাটা দেখছো তোমার কি মনে হয় যে ওটা একটা আদৌ ক্রিকেট খেলা? ওটা আদৌ অন্য একটা? তাহলে তো অন্য কম্পিটিশনে এসে বলতো যে ভাই আমাদেরও কম্পিটিশনে তোমরা স্পন্সর করো। এই যে তুমি মহিলা ক্রিকেটের কথা বললে, যে হ্যাঁ আমাদের আছে, আমাদের ঘরোয়া ক্রিকেটে আপনারা একটু স্পন্সর করুন না। মুশকিল, আমাদের ভারতবর্ষে একটা মুশকিল আছে, মুশকিল হচ্ছে সিনেমা আগে হয়, সিনেমা হয়ে যায়, কারণ সিনেমার ইনভেস্টমেন্ট তো আর ক্রিকেটের ইনভেস্টমেন্ট না। তুমি ক্রিকেট নিয়ে সিনেমা করছো, তোমার অন্য ইনভেস্টমেন্টে হয়ে যাবে। কিন্তু ক্রিকেটে ইনভেস্টমেন্টটা, ওই মহিলা ক্রিকেটে বা ঘরোয়া ক্রিকেটে গ্রামের ছেলেমেয়েগুলোর জন্য কবে আর ইনভেস্টমেন্ট বাড়বে? কারণ অফিসিয়াল মানে অর্থাৎ গভর্নমেন্টের পক্ষে তো গোটাটা যাওয়া সম্ভব না, সমস্তটাতে গোটা স্পোর্টস উইংকে এভাবে যাওয়াটা, মানে ইন্টেরিয়ারে যাওয়াটা কিন্তু সম্ভব না। যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার মোটামুটি আছে, কম বেশি এখানে। তুমি সেটা ডেভেলপ করার জন্য কিন্তু কর্পোরেটরা অত উৎসাহী হয় না, যতটা উৎসাহী হয় আমি একটা ফিল্ড তৈরি করবো, সেই ফিল্ডে আনো। তার মানে আমার ফিল্ডটা নিয়ে মূল উৎসাহ, তোমার ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট হবে কিনা সেটা নিয়ে আমার উৎসাহ নেই। কর্পোরেটরা, যার ফলে তো হলো কি প্রকাশ্যে এই জিনিসটা
ভারতবর্ষে, মানে ক্রিকেটের ওপর আরেকটা ক্রিকেট। মানে আমি ওই জন্য এটাকে 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 বলি মানে একটা রিয়ালিটি শোর মতো, মানে যেন একটা এক্সটার্নাল রিয়ালিটি শো। তো রিয়ালিটি শো হলে এবার বলো যা যা ঘটার তাই ঘটবে। এন্ট্রি পয়েন্ট থেকে রিয়ালিটি শো শুরু হচ্ছে, এন্ট্রি পয়েন্ট থেকে কি হলো, র্যান্ডম এন্ট্রি পয়েন্ট, র্যান্ডম এন্ট্রি পয়েন্ট থেকে অকশান শুরু হলো, অকশান শুরু হওয়ার পর স্পেশাল এন্ট্রি পয়েন্ট, এই স্পেশাল এন্ট্রি পয়েন্ট মানে যা দাম যেভাবে বিক্রি হলো সেই অনুযায়ী এবার সে খেলতে গেল। সে আর কোনোদিন খেলবে আমার তো মনে হয় না। মানে তাতে স্যার আমাদের ভারতে খেলার মান কি বজায় থাকছে? আমাদের ভারতে খেলার মান কী করে বজায়টা থাকবে তুমি বলো? মানে আমার খুব দুঃখ হয় একটা জিনিস ভাবতে, এটা মানে অ্যাপার্ট ফ্রম এনিথিং, ধরো এই যে আমাদের ক্যাপ্টেন ছিলেন বিরাট কোহলি, আমাদের খুব পছন্দের ক্রিকেটার। তো মানে আমি কেন বলছি কথাটা, গত বেশ কয়েক বছরে এত ভালো ফিজিক আর এত ভালো শট নিতে আমি খুব কম ক্রিকেটারকে দেখেছি, যদিও আমি ক্রিকেট যতটুকু দেখি আর কি। তুমি ভাবো একটা প্লেয়ার রিটায়ার করে গেলেন, আমার খুব কষ্ট হয়েছিল এই কারণে, বিরাট কোহলির জন্য না, এত বড় মাপের একটা প্লেয়ার 10,000 রানটুকু পর্যন্ত করে গেলেন না। আমরা যেখানে ভাবতে শুরু করেছিলাম যে সচিনের রেকর্ড ভাঙতে পারে একমাত্র বিরাট কোহলি, তার আগে ছিলেন একজন রিকি পন্টিং, তিনি রিটায়ার করে গেলেন, তার যথেষ্ট বয়স হয়েছিল। আর একজন ছিলেন জাক কালিস সাউথ আফ্রিকার, তিনিও যথেষ্ট বয়সে রিটায়ার করে গেছেন, অর্থাৎ আর সম্ভব না। তারা নর্মাল ন্যাচারাল রিটায়ারমেন্ট হয়েছে, প্রচুর বয়সে তারা গেছেন, কিন্তু তারা অনেকগুলো করে সেঞ্চুরি বা অনেকগুলোর কাছাকাছি কম বয়সে একমাত্র ক্রিকেটার ছিলেন এই ভদ্রলোক। ছেলেটা 10,000 রানটুকু পর্যন্ত করতে পারলো না বা করলো না, এটা বিশ্বাস হয়? যেখানে গাভাস্কার 125টা টেস্ট খেলে হয়েছিলেন, 10,122 রান করেছিলেন উনি, সম্ভবত 123 নম্বর টেস্টে বা 123 নম্বর টেস্টে বোধহয় উনি 10,000 রান করেছিলেন। অ্যালান বর্ডার তারপরে ওনাকে টপকে গিয়ে আর ওই রকমই কিছু টেস্টে 11,000 মতো রান করেন। ফলে তো বাকিরা তো অনেক বেশি করে খেলেছে, তার এমন তো নয় যে ওয়েস্ট ইন্ডিয়ানদের মতো বা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মতো খুব কম টেস্টে তারা করেছেন। বরং বিরাট কোহলির রেকর্ড কিন্তু মারাত্মক ছিল, মানে একটা কনসিডারেবল রেকর্ড। সেখান থেকে হঠাৎ কি হলো যে উনি ছেড়ে চলে গেলেন, এর প্রশ্নটুকু করবার অধিকার আমাদের নেই? আচ্ছা, তো আমরা উনি 10,000টা রান পর্যন্ত পুরো করে যেতে পারলেন না, উনি ঘোষণা করে দিলেন। কি প্রবলেম, কোথায় প্রবলেম হচ্ছে? এইখানেই কিন্তু বড় প্রশ্ন, যে অর্থাৎ আমাদের উনি যদি 10,000 রান তৈরি মাত্র করে না ফেলতে পারেন, তাহলে বাকিদেরকে নিয়ে আমরা কি আশা করছি? বাকি গ্রাম থেকে সেই প্লেয়ারটা কি আশা করবে উঠে এসে? এবং প্রত্যেকটা জায়গায় আমি যে বললাম, প্রত্যেকটা জায়গায় এই আইদার প্রো না হলে অমুক, এই বিভিন্ন। আমি সেদিন ময়দানে গিয়েছি, তুমি কী বলবো, আমি ময়দানে ঘুরে বেড়াচ্ছিলাম, আমার মেয়ের পড়তে গেছিলো, তো কী করবো, আমি দেখছি একটা জায়গায় একটা মাঠে খেলা হচ্ছে, সেখানে অত্যন্ত সাধারণ যেরকম আমাদের ডোমেস্টিক ক্রিকেট খেলা হচ্ছে, পাশেই প্রায় বাউন্ডারি দুটো প্রায় কমন, আমি দেখছি বিশাল তার অ্যারেঞ্জমেন্ট। আরেকটা যে খেলা হচ্ছে সেটা মারাত্মক অ্যারেঞ্জমেন্ট, মানে তার গাড়ি টাড়ি প্রচুর দাঁড়িয়ে আছে, তার ড্রেস কোডস যে সময়, কিন্তু যে প্লেয়ারগুলো খেলছে তাদের প্রত্যেকের চেহারা আমার মতো হেফটি, মানে অনভ্যাসের চেহারা। আমি সাইড দিয়ে যেতে যেতে আমি এক ভদ্রলোককে যে মানে ফিল্ডিং করছেন তিনি, আলাম দাদা এটা কি ব্যাপার? বলো এটা একটা প্রো লিগ, প্যারালাল লিগ। আমি বললাম যে এটা প্যারালাল কোনো লিগ চলছে? বললাম হ্যাঁ। তার অ্যারেঞ্জমেন্ট দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। পাশেই আমার ডোমেস্টিক ক্রিকেটের ছেলেপেলেগুলো ওই যে আমরা থালি খাই না, ওই থালি বসে বসে খাচ্ছে লাঞ্চ টাইমে, এবং সেই থালিটা যতটা সম্ভব ছোট একটা থালি হওয়ার সেই থালি হয়। মানে এটা কি? কেউ বলবে যেখানে $1 বিলিয়ন ইনভেস্টেড হচ্ছে? বহুকাল আগে 70s কেরি প্যাকার বলে একজন ব্যবসায়ী, কেরি প্যাকার চ্যানেল 9 খুলেছিল, চ্যানেল 9-এর এইরকম একটা প্যারালাল ক্রিকেটও চালু করার চেষ্টা করেছিল। তখন কিন্তু যে ক্রিকেটার এই চ্যানেল 9-এ মানে করলেন, মানে এনলিস্টেড হতেন, তাদেরকে কিন্তু সেই সব দেশের যে ক্রিকেট বোর্ড ইনক্লুডিং ICC ব্যান করে দিত।
এক একজন প্লেয়ার সারা জীবনের জন্য ব্যান হয়ে গেছেন, ওখানে অনেক ভালো ভালো প্লেয়ার গিয়েছিলেন চ্যানেল লাইনে খেলতে, ক্যারি প্যাকার সিরিজ বলতো। তাহলে সেখানে যখন আজকে দেখো গোটা জিনিসটা অফিসিয়েটেড হয়ে গেল। এবং খুব ফাইন, এই যে কনজামশনের কথা বললাম, কনজামশনটা কীরকমভাবে বাড়ছে দেখো। যেমন দেখবে আমাদের টেস্টে বা ওয়ান ডেতে ক্রিকেটাররা কীরকম ড্রেস পরেন, ওয়ান ডেতে একটু রঙিন ড্রেস পরেন, টেস্টে সাদা ড্রেস পরেন, ঠিক? সাদা ড্রেসের কোথায় কোথায় তুমি স্পন্সর দেখতে পাও? শুধু বুকের এইখানে স্পন্সর দেখতে পাবে যে অমুক কোম্পানি স্পন্সর করছে। তুমি আইপিএলেরটা দেখো তো, এখানে এখানে, এবং দেখবে যত প্রোফাইল কেন্দ্রিক যে স্পেস আমাদের শরীরের, সেই সব জায়গাগুলো এতদিন ধরে আমরা জানতাম সামনে হয়, কিন্তু এই প্রোফাইলগুলোকে ব্যবহার করা, অর্থাৎ প্রোফাইল ভিউইং ব্যবহার করা হচ্ছে এতদিন। মানে আইপিএলই শুরু করেছে হেলমেটের এই সব দিকে অ্যাড দেওয়া শুরু করেছে, এন্ডোর্সমেন্ট যেটাকে বলে, সেই তার মানে এন্ডোর্সমেন্ট হচ্ছে তুমি, তার মানে কোনো স্পেস, কোনো স্পট তুমি আর ফাঁকা রাখছো না। সেই প্রত্যেকটা স্পেস, প্রত্যেকটা স্পট কিন্তু এখন, যার জন্য দেখবে তাদের ড্রেস, তাদের যে জার্সিটা, ওটাকে জার্সি বলতে আর ইচ্ছে করে না, যে অ্যাপারেলটা তারা পরছেন সেই অ্যাপারেলটার কি চেহারা। এবং শুধু তাই না, সেই অ্যাপারেল বাইরে বিক্রি হচ্ছে। যে কোনো শপিং মলে যাবে ডিউরিং আইপিএল, কোনো না কোনো স্পোর্টিং মানে গুডস সংস্থা, রিবক হোক, নাম করতে চাই না, তারা কিন্তু সেটা বিক্রি করছে। তার মানে তুমি আমিও সেম। তার মানে কনজামশনটা কোন লেভেলে হচ্ছে? পয়সাও দেয়া হচ্ছে, কনজামশনটা তার 5 গুণ, 10 গুণ, 100 গুণ বেশি হচ্ছে। তার মানে খেলা কোথায় দাঁড়িয়ে গেল, কোন ইউনিটে দাঁড়িয়ে গেল খেলাটা, আর বাকিটা হয়ে গেল তুমি দেখো যে কনজামশন সার্কেল, মানে এক একটা সার্কেল অফ কনজামশন চালু হতে থাকলো। এই চালু হতে 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 এই যে কোন লেভেলে নিয়ে যাবে এরা, কারণ সবটাই তো ভার্চুয়াল, ইউ ক্যান গো আপ টু এনি আনথিঙ্কেবল এক্সটেন্ট। এই আনথিঙ্কেবল এক্সটেন্ট অবধি যেতে গিয়ে কোনটা মার খাচ্ছে সেই ইউনিট কেসটা, অর্থাৎ বাবু আমাকে মাঠে নেমে খেলতে হবে, এটা ইমমেটেরিয়াল হয়ে যাচ্ছে। ওই জন্য ভীষণ কথাবার্তা হচ্ছে, ওই যে মাঠের মধ্যে একজনকে মাইক দিয়ে দেওয়া হচ্ছে, একজন দুজন প্লেয়ার, তিনি মাঠে রানিং কমেন্ট্রি, শুধু না লাইভ কমেন্ট্রি, আমি বলবো এটাকে সুপার লাইভ কমেন্ট্রি করে যাচ্ছেন, যে এই মুহূর্তে আমরা এইটা ভাবছি, ওই মুহূর্তে ওইটা ভাবছি, হাবি যাবি, এই সমস্ত আমাদের কোন কাজে লাগছে, কোন কাজে লাগছে। দারুণ ভালো একটা প্রবল, আরও সমস্ত রেকলেস শটস ক্রিকেটাররা নিতে পারছে। কেন? কারণ যদি আউটও হন তাহলেও কোনো অসুবিধা নেই। তুমি ভাবো তো ওয়ার্ল্ড কাপ ফাইনালে, ওয়ার্ল্ড কাপ বা ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে ওই রেকলেস শটটা নাও তো দেখি। যখন ইন্ডিয়া প্রথমবার T20 ওয়ার্ল্ড কাপ জিতল, তোমাদের মনে থাকবে, তোমাদের হয়তো মনে থাকবে না, মিসবাউল হক মারাত্মক শট নিচ্ছিল, পরপর 6-4 বা এরকম হচ্ছিল। তখন মহেন্দ্র সিং ধোনি ফিল্ড প্লেসমেন্ট একটা, ও বারবার করে এইভাবে স্কুপ করছিল, পেছন দিকে স্কুপ করছিল, চেষ্টা করছিল। প্রথমবারেরটাই কিন্তু ও সাকসেসফুল ছিল। মহেন্দ্র সিং ধোনি প্রচণ্ড ক্লেভারলি ওখানে শ্রীশান্তকে দাঁড় করিয়ে দেয়, এবং বোধহয় কে বোলারটা ছিল খেয়াল নেই, কানিতকার বা এরকম কেউ ছিল বোধহয়, সে বলটা ওইভাবে করতে বলে যাতে ওই স্কুপটা করতে, যেই ওইটা করতে গেল ক্যাচটা শ্রীশান্ত ধরে নিল। ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক। তুমি ভেবে দেখো, তার জন্য কিন্তু মিসবাউল হক প্রচুর সমালোচিত হয়েছিলেন যে ওইরকম রেকলেস শট কেন নিল। একবার হয়েছে, কিন্তু আইপিএলে হই করে তুমি নিয়ে নিচ্ছ। তার কারণ হচ্ছে ওটা হচ্ছে মিনিমাম পয়েন্ট অফ কনজামশন খেলাটা, বাকিগুলো হচ্ছে হায়ার কনজামশন সেক্টরস রয়েছে, যে সেক্টরে খেলা ছাড়াও লোকে এমনি কনজিউম করছে। গাদা কি কনজিউম করছো? প্রথমে ইনফরমেশন কনজিউম করছিলে, তারপরে ভিজুয়াল কনজিউম করছো, এখন অডিও ভিজুয়াল, আরও কত কি কনজিউম করছে। কোনো অসুবিধা নেই।